একটা সময় ছিল যখন ভারতের রাজনীতিতে মুর্শিদাবাদ শহরের একটা বিশাল ভূমিকা ছিল। এই শহরে ঠিক করে দিত দেশের গতিপথ। একে বলা হতো বাংলার স্বর্গ। কিন্তু আজ সেই শহরের কি অবস্থা? চলুন আজ আমরা মুর্শিদাবাদের সেই হারিয়ে যাওয়া গৌরব আর তার পতনের পেছনের গল্পটাই খুঁজে দেখি। ভাবা যায় যে শহরটা একসময় লন্ডনের চেয়েও ধনী ছিল, সেটাই আজ বাংলার বুকে একটা প্রায় বিস্মৃত শহর। কিন্তু প্রশ্নটা হলো কিভাবে এত বড় একটা শহরের এমন পতন ঘটল? এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আর এই গল্পের সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? নবাবদের এই শহর, যেটা কিনা একটা মুসলিম প্রধান এলাকা হিসেবে পরিচিত, সেটার ভিত্তি স্থাপন করেছিলেন একজন ব্রাহ্মণ। কিভাবে এটা সম্ভব হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের কিন্তু ইতিহাসের বেশ গভীরে যেতে হবে। মুর্শিদাবাদের গল্পটা কিন্তু আজকের নয়, অনেক পুরনো। এককালে এর নাম ছিল কর্ণসুবর্ণ, গৌড় রাজবংশের রাজধানী। এরপর অনেক দিন ইতিহাসের পাতা থেকে প্রায় হারিয়েই গিয়েছিল জায়গাটা। মুঘল আমলে আবার এর নাম হয় মকসুদাবাদ, আর তখন থেকেই এটা আবার আলোচনায় আসতে শুরু করে। আর এই মকসুদাবাদের ভাগ্য যিনি বদলে দিয়েছিলেন, তিনি হলেন মুর্শিদ কুলি খাঁ। কিন্তু তার আসল পরিচয়টা শুনলে বেশ অবাক হতে হয়। তিনি জন্মসূত্রে ছিলেন একজন ব্রাহ্মণ, আর তার আসল নাম ছিল সূর্য নারায়ণ মিশ্র। ওর উত্থানের গল্পটা কিন্তু বেশ নাটকীয়। মাত্র 10 বছর বয়সে তাকে দত্তক নেওয়া হয়, আর তার নতুন নাম হয় মোহাম্মদ হাদি। ছোটবেলা থেকেই কর আদায়ের ব্যাপারে তার ছিল অসাধারণ দক্ষতা, আর এই তিরময় দেখে সম্রাট ঔরঙ্গজেব মুগ্ধ হয়ে যান। এর ফলস্বরূপ 1702 সালে তিনি মুর্শিদ কুলি খাঁর উপাধিটা পান। এর ঠিক 2 বছর পর 1704 সালে তিনি বাংলার প্রশাসনিক কাজকর্ম ঢাকা থেকে মকসুদাবাদে নিয়ে আসেন, আর শেষ পর্যন্ত 1717 সালে বাংলার প্রথম স্বাধীন নবাব হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন। তার এই নামের অর্থটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। মুর্শিদ একটা আরবি শব্দ, যার মানে হল পথ প্রদর্শক বা নেতা, যা তার প্রশাসনিক ক্ষমতারই পরিচয় দেয়। আর কুলি একটা তুর্কি শব্দ, যেটা মুঘল দরবারে বড় বড় কর্মকর্তাদের জন্য ব্যবহার করা হতো। মানে এই উপাধিটাই তার যোগ্যতা আর সাম্রাজ্যের প্রতি তার আনুগত্যকে তুলে ধরে। কিন্তু প্রশ্ন হল, তিনি ঢাকা থেকে রাজধানীটা সরালেন কেন? কারণটা ছিল পুরোপুরি রাজনৈতিক। তখনকার গভর্নরের সাথে তার একটা সংঘাত তৈরি হয়, আর সেই কারণেই তিনি এই সিদ্ধান্তটা নেন। তাছাড়া গঙ্গার তীরে হওয়ায় মকসুদাবাদের ভৌগোলিক অবস্থানটাও ছিল বেশ গুরুত্বপূর্ণ। তো সম্রাটের অনুমতি নিয়ে তিনি এই শহরের নাম বদলে নিজের নামে রাখলেন মুর্শিদাবাদ। আর জগৎ শেঠের মতো দেশের সবচেয়ে বড় ব্যাংকার আর ব্যবসায়ীদের এখানে নিয়ে এলেন। আর মুর্শিদ কুলি খানের হাত ধরেই মুর্শিদাবাদ তার স্বর্ণ যুগে পৌঁছায়। সেই সময় বাংলা ছিল গোটা মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশ, আর মুর্শিদাবাদ ছিল সেই ঐশ্বর্যের কেন্দ্রবিন্দু। শহরটা ঠিক কতটা ধনী ছিল ভাবছেন? এর সবচেয়ে বড় প্রমাণ বোধহয় রবার্ট ক্লাইভের নিজের লেখা। তিনি লিখেছিলেন, মুর্শিদাবাদ শহরটা লন্ডন শহরের মতোই বিশাল, জনবহুল আর সমৃদ্ধ। তবে পার্থক্য একটাই, মুর্শিদাবাদে এমন কিছু ব্যক্তি আছেন যাদের একার যা সম্পত্তি তা লন্ডনের সবথেকে ধনী ব্যক্তিদের মোট সম্পত্তির থেকেও অনেক বেশি। ভাবুন একবার, সেই সময়ে লন্ডনের থেকেও ধনী ছিল এই শহর। কিন্তু এই সমৃদ্ধি, এই গৌরব বেশিদিন টিকল না। এরপর ক্ষমতায় এলেন নবাব সিরাজউদ্দৌলা, যাকে আমরা বাংলার শেষ স্বাধীন নবাব হিসেবেই চিনি। তার সময়েই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সংঘাত একেবারে চরমে ওঠে, যা বাংলার ইতিহাসে এক কালো অধ্যায়ের সূচনা করেছিল। 1757 সালের পলাশির যুদ্ধ, এটাকে ঠিক যুদ্ধ বলা যায় না, এটা ছিল একটা বিরাট ষড়যন্ত্র। ব্রিটিশরা যখন দুর্গ তৈরি করছিল, সিরাজ তার প্রতিবাদ করেন। তখনই ব্রিটিশরা নবাবের সেনাপতি মীর জাফরের সাথে একটা গোপন চক্রান্ত করে। যুদ্ধের ময়দানে মীর জাফরে বিশাল বাহিনী শুধু দর্শকের মতো দাঁড়িয়ে থাকে। সিরাজ হেরে যান, তাকে বন্দী করা হয় এবং পরে হত্যা করা হয়। আর এই বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে মীর জাফরকে বানানো হয় ব্রিটিশদের হাতের পুতুল নবাব। আর জানেন, এই বিশ্বাসঘাতকতার ছাপ আজও মুর্শিদাবাদে রয়ে গেছে। মীর জাফরের বাড়িকে আজও সেখানকার মানুষ নমক হারাম দেউরি বা বিশ্বাসঘাতকের দরজা নামেই চেনে। ইতিহাস বোধহয় এভাবেই নিজের বিচার করে নেয়। পলাশির যুদ্ধের পর থেকেই
মুর্শিদাবাদের আকাশে দুর্যোগের ঘন ঘটা নেমে আসে। বাংলার রাজধানী থেকে এটা ধীরে ধীরে একটা ধ্বংসস্তূপে পরিণত হতে শুরু করে। ক্ষমতার পালাবদলটা ছিল চোখে পড়ার মতো। ১৭৫৭ সালের আগে যেখানে রাজধানী ছিল মুর্শিদাবাদ আর ক্ষমতা ছিল নবাবের হাতে, যুদ্ধের পরেই রাজধানী চলে গেল কলকাতায় আর সমস্ত ক্ষমতা চলে গেল ব্রিটিশদের হাতে। আর এর ফল হল ভয়াবহ। ব্রিটিশরা বাংলার কোষাগার খালি করে দিল, আর সেই টাকা দিয়েই তারা গোটা ভারতে নিজেদের সাম্রাজ্য বাড়িয়ে তুলল। রাজধানী কলকাতায় চলে যাওয়ার পর মুর্শিদাবাদ হয়ে গেল শুধু পুরনো স্মৃতি আর সমাধির এক শহর। এখানেই শেষ নয়, এখানকার যে বিশ্ববিখ্যাত রেশম আর তুলো শিল্প ছিল, সেটাও ব্রিটিশদের নিয়ন্ত্রণে এসে ধীরে ধীরে ধ্বংস হয়ে গেল। আর সবচেয়ে প্রতীকী বিষয় হল এই শহরের প্রতিষ্ঠাতা সেই মসজিদ কুলি খাঁ তার নিজের তৈরি কাটরা মসজিদের ঢোকার পথের সিঁড়ির নিচেই চিরনিদ্রায় শায়িত আছেন, যেন শহরের পতনের সমস্ত ভার নিয়েই তিনি মাটির নিচে চাপা পড়ে রয়েছেন। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসে, যদি পলাশীতে সেই বিশ্বাসঘাতকতা না ঘটত, তাহলে ভারতের ইতিহাসটা আজ হয়তো সম্পূর্ণ অন্যরকম হতো, তাই না? এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্যই রইল।